কৃষাণুর পাঠশালাতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ক্লাস 6 এর প্রথম ইউনিট টেস্টের ফার্স্ট যে স্কুলটা আছে, যে এসি ইনস্টিটিউশন মালদা অ্যান্ড ডিএস ভারত সেবা সংঘ প্রণব বিদ্যাপীঠের সবগুলো অঙ্ক করে দেখাবো। সো তোমরা দেখো, সবগুলো অঙ্ক দেখো এবং ভালো করে ধৈর্য সহকারে দেখো এবং বোঝার চেষ্টা করো। প্রথম অঙ্কটাই বলেছে, দেখো 190 এর সব থেকে কাছে 1000 এর গুণিতকে পূর্ণ সংখ্যা কত? ঠিক আছে, 1000 এর গুণিতকে প্রথমে আসে কে? 1000। ওকে, 1000। তাহলে 1000 এর সব 190 এর কাছে সব থেকে কে আছে? 190 কার কাছাকাছি? সব থেকে 1000 এর গুণিতকে যদি ফার্স্ট সংখ্যাটা আসে, তাহলে ফার্স্ট সংখ্যাটাই তো 1000 কে 1000। তাহলে 1000 এর গুণিতক 190 এর সব থেকে কাছে 1000 এর গুণিতকের মধ্যে কি আসবে? 1000 এর 190 এর কাছে কি আসবে? 1000। ওকে, বোঝা গেল? তাহলে কি হবে? 190 সব থেকে 100 এর গুণিতকের পূর্ণ সংখ্যা হলো 1000। চলো নেক্সট অঙ্ক, এটা মুছে দিলাম। নেক্সট অঙ্কটা দেখো, 1-2 বলেছে শূন্যস্থান পূরণ করো। রোমান নম্বরের ক্ষেত্রে এক্স বিয়োগ হতে পারে কার কাছ থেকে? আচ্ছা, তোমরা জানো, ধরো তুমি যদি 99 লিখছো, ঠিক আছে? 99 কত লিখবে? প্রথমে আমরা সি লিখবো, সি থেকে 10 বিয়োগ দিলাম, ঠিক আছে? তারপর এর সাথে আমরা 9 যোগ করবো। তাহলে এইখানে দেখো সি থেকে বিয়োগ হলো। ধরো তুমি 49 বা 40 লিখছো, 40 কি লিখবে? তাহলে 40 হলো এল লিখবে, এল লেখার আগে এর থেকে 10 বিয়োগ দেবো, তাই না? তাহলে আমরা কোন কোন সংখ্যার থেকে 10 আমরা বিয়োগ দিতে পারি? আগে যদি কোনো সংখ্যার আগে এক্স লিখি, তাহলে সেটা হলো বড় সংখ্যার আগে যদি এক্স লিখি, তাহলে সেটা আমরা বিয়োগ বোঝাই। তাহলে আমাদের সোজাসুজি উত্তর হয়ে যাবে কি? আমরা লিখতে পারবো এল এর আগে লিখতে পারবো, এল এর আগে বিয়োগ দিতে পারবো, সি এর আগে বিয়োগ দিতে পারবো, এম 500 এম এর আগে বিয়োগ দিতে পারবো। তাহলে এই সংখ্যাগুলোর থেকে আমরা এক্স কে বিয়োগ দিতে পারবো। তাহলে এক্স বিয়োগ দিলে তখন 40 বলেই তো দিলাম। 40 মানে কি? তোমার প্রথমে এল লিখলাম, 50 এর আগে এক্স দিলাম, মানে হলো আমার 10টা বিয়োগ হয়ে গেল। ওকে, চল নেক্সট 2 নাম্বার। 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারটাই 83 এর মধ্যে কি আছে দেখো। প্রথমত আমরা লিখব 50, 60, 70, 80 আর 3 হলো, তাই তো? 50, 60, 70, 80 আর হলো 3, এই হলো 83। তাহলে আমার কটা এক্স আছে? 83 এর মধ্যে এক্স কতবার আছে? 83 এর মধ্যে এক্স হবে 3 বার। বোঝা গেল এটুকু যে এক্স হবে 3 বার। চলো নেক্সট, 1/3/5, 4 নম্বরটা। 1/3/5 সংখ্যাটিকে শতকরায় প্রকাশ করলে হয়। শতকরা মানে বোঝো তো? শতকরা মানে হলো 100। ধরো তুমি একটা পরীক্ষা দিয়েছো, পরীক্ষাটা 100তে আছে, ঠিক আছে? তাহলে তোমাকে টিচার নাম্বার দিল, ধরো তুমি পরীক্ষাতে 90 পেয়েছো। ওকে, তাহলে 90 পেয়েছো দিয়ে একটা দাগ দিয়ে দেয়, তার নিচে 100 লেখে, কেমন করে গোল দিয়ে দেয়, তাই তো? দিয়ে 100তে তুমি 90 পেয়েছো, তাহলে তোমার পার্সেন্টেজ কত হলো? 90%। এই পার্সেন্ট মানেই শতকরা, ঠিক আছে? সেই শতকরা মানে আমাদের 100 হিসাবে বের করতে হবে। তাহলে বলেছে এত ভগ্নাংশটি শতকরায় প্রকাশ করো। তাহলে 5 একে 5 আর 3 8, তাহলে 5 হলো 8, 100তে কত? মানে শতকরা মানে 100, তাহলে আমি 100তে গুণ করবো, ঠিক আছে? 100তে কত? 5 20 100, 8 দুগুণে 16, 160। তাহলে কত হলো দেখো, শতকরায় প্রকাশ করলে হবে 160%। তাহলে যদি 5-এ 8 হয়, তাহলে 100তে হবে 160। তাহলে ব্যাপারটা হলো 160 হবে কততে? 100তে। এটা না লিখে তখন আমরা 160% দিয়ে দিলেই কমপ্লিট হয়ে যায়। ওকে, বোঝা গেল? এবার নেক্সট অঙ্কটা দেখো। তাহলে এটার উত্তর কত হলো? 160%। চলো এবার 5 নাম্বারটা, 0.081, 8 আর 1 এর মাথায় পৌনঃপুনিক আছে। এই সামান্য ভগ্নাংশটি হবে, সামান্য, এটা ধরো আবৃত দশমিক সংখ্যায় আছে। ওই পৌনঃপুনিককে তো আবৃত দশমিক সংখ্যা বলে, এগুলোকে আবৃত দশমিক সংখ্যা বলে। তো আবৃত দশমিক সংখ্যা থেকে আমি এটাকে কি করব? সামান্য ভগ্নাংশে প্রকাশ করবো। নর্মাল যে ভগ্নাংশগুলো, ফ্র্যাকশনগুলো যেমন হয়, সেই ফ্র্যাকশনে প্রকাশ করবো। দিয়ে তাহলে কি করব? তোমরা সবাই জানো যে
ওপরে দেখো দুটো সংখ্যা আছে, তার আগে 0 আছে। এবার আমরা জানি যে দশমিকের ক্ষেত্রে যেমন আমরা 1 দিতাম দশমিকের জন্য, তারপরে যতগুলো ডান দিকে যতগুলো সংখ্যা হবে ততগুলো আমরা 0 দিতাম। এই ক্ষেত্রে কিন্তু তা করবো না। এক্ষেত্রে কি করবো, যতগুলো আমার পৌনঃপুনিক থাকবে ততগুলো 9 বসাবো। তাহলে এখানে দুটো পৌনঃপুনিক আছে দুটোর মাথায়, তাহলে দুটো 9 বসাবো, দুটো 9 বসাবো। ওকে, বসালাম। আর দেখো দশমিকের পরে একটা সংখ্যা আছে 0, কিন্তু তার মাথায় কিন্তু কোনো পৌনঃপুনিক নেই। দশমিকের পরে একটা সংখ্যা আছে কিন্তু তার মধ্যে পৌনঃপুনিক নেই, তাহলে পৌনঃপুনিক ছাড়া যতগুলো সংখ্যা থাকবে ততগুলোকে আমরা 0 বসাবো। ওকে, ক্লিয়ার? আস্তে 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 যখন আরো উদাহরণ আসবে করতে করতে এগুলো আরো ক্লিয়ার ডিপ হয়ে যাবে, ঠিক আছে? আর তোমাদের যদি অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্টস করবে এই ভিডিওর কমেন্টসে, যে এই আবৃত দশমিক সংখ্যার উপরে ভিডিও বানিয়ে দিতে, আমি বানিয়ে দেবো, অসুবিধা নেই। এবার দেখো 8 আর 1 আর 9, আর 9 তো 9 কাটবে, তাহলে এটা দেখো 9 দিয়ে কাটাকাটি যাচ্ছে। 9 নং 81 আর 9 1 1 0, তাহলে কত হলো 9/110। তাহলে উত্তরটা কত হবে? বি নাম্বারে দেখো 9/110, বি এর অ্যান্সারটা ঠিক আছে। বুঝতে পারলে? এটা মুছে দিলাম। 5। এবার হলো 6। 6 কি বলেছে? 150 এর সব থেকে কাছে 100 এর গুণিতক। 100 এর গুণিতক কত? 100 কে 100, 100 তে গুণে 200, তারপরে 300, আর লাগবে না আই থিংক সো। এবার আমার করতে হবে 150। 150 কার কাছে? এর কাছে না এর কাছে? যখনই আমরা 5 কোনো সংখ্যা, যেমন ধরো কোনো সংখ্যাকে যখন 5 বা 5 এর অধিক হয়ে যাবে তখন আমরা পরের সংখ্যাটার সাথে তাকে অ্যাটাচ করব। যেমন ধরো এখানে 150 আছে, মানে কি 1 এর পরে 5 আছে 50, তাহলে 100 তো আছে, 100 প্লাস 50। এই 50টা যখন এই মাঝামাঝি সংখ্যা তো 50, 100 অর্ধেক 50, তাহলে অর্ধেকটা যখন মানে 50 হয়ে যাবে বা 50 এর থেকে বেশি, তখন আমরা সেই সংখ্যাটাকে পরেরটার সাথে অ্যাটাচ করে দেবো। তার মানে আমরা তখন এটাকে ধরে নেবো 200 এর কাছাকাছি, তখন কিন্তু 100 এর কাছে ধরবো না। তাহলে এরকম মাঝামাঝি সংখ্যা বা 5 জাতীয় যদি সংখ্যা থাকে মানে অর্ধেকের, তাহলে আমরা পরেরটার সাথে অ্যাটাচ করব। তাহলে এইটা কার কাছাকাছি? এইটা হলো 150টা হলো 200 এর কাছের। ওকে, ক্লিয়ার? মুছে দিলাম। নেক্সট হলো যে ওকে 5 6 7, 7এরটা 0.2 ইন্টু 0.06 ইন্টু 0.03। ওকে, সো তোমরা এই পয়েন্ট দেখে ভয় পেও না, ঠিক আছে? ডাইরেক্ট গুণ করে দিতে পারো। 3 6 18, 12 36, 36 এইভাবে করতে পারো। 36 আর কয় ঘর পর দশমিক আছে টোটাল? 1 2 3 4 5, 1 2 3 4 5। এইভাবে সব থেকে সোজা উপায়। আর তারপর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমি আরেকটা উপায় করছি। নিচে একটা দাগ দেব, দিলাম, দশমিকগুলোকে তুলতে যাব, দিয়ে এখানে হবে 10, গুণ দিলাম এই দশমিকগুলোকে, এটা একটু এখানে লিখি, 10 গুণ দিলাম এই দশমিকটাকে তুললাম, দশমিকের জন্য 1, 2 ঘর আছে, দুটো 0, গুণ দিলাম এই দশমিকটাকে তুললাম, 1 দিলাম, দুটো ঘর আছে বলে দুটো 0 হলো। এইবার এই দশমিকের আর দশমিক তো তুলে দিলাম, তাহলে এই সংখ্যাগুলো সব আউট হয়ে গেল, তাই না? তাহলে এইগুলো আর থাকলো না, কি পড়ে থাকলো? 2 গুণ 6 গুণ 3, তাহলে গুণ করলে হবে 18, 18 দুগুণে 36, তাহলে 36/1 1 2 3 4 5, 1 2 3 4 5। দেখো 5টা শূন্য আছে, 100 100 10,000 প্লাস একটা 1 লাখ, 1 2 3 4 5, ঠিক আছে? 5টা ঘর আছে বলে 5টা শূন্য। এবার আমি কি করব? এগুলোকে দশমিকে প্রকাশ করব। দশমিকে প্রকাশ করলে 1 2 3 4 5, 5 ঘর পর দশমিক দিতে হবে, কিন্তু আমার আছে 2 ঘর, তাহলে আমার 2 ঘর তো দিলাম 36, আরো আমাকে 3টে ঘর লাগবে, তাই 3টে ঘর আমি কি করবো? ধার নেব, 1টা 2টো 3টে। এবার এই 1 জন্য দশমিকটাকে তুলে দিলাম, আগে দেখতে ভালো লাগে না বলে আগে একটা শূন্য বসিয়ে দিলাম, তাহলে 0.00036 হয়ে গেল এটার গুণফল। ঠিক আছে, বুঝতে পারলে তোমরা? এইভাবে করবে, তোমাদের যেটা ভালো লাগবে সেটা। তোমরা যদি ডাইরেক্ট করতে পারো তাহলে টোটালে গুণ করবে, টোটালে গুণ করে যতগুলো ঘর হবে ডান দিক থেকে গুণে সেই ঘরগুলোকে বাদ দিয়ে দেবে। আর যদি কম পড়ে যায় সংখ্যা তাহলে তার আগে সংখ্যাগুলোকে ধার নিয়ে নেবে। ঠিক আছে, মুছে দিলাম। পাঁচ ছয় সাত আট, 8 নাম্বার কি বলেছে?
পি ইন্টু এম প্লাস এন, এইটা সমান সমান লিখেছে পি ইন্টু এম প্লাস পি ইন্টু এন। ও আগেরটার উত্তরটা দেখো, একটা দুটো এ নাম্বারে যে অপশনটা আছে সেটা কিন্তু উত্তর হবে, ঠিক আছে। এবার এইটাকে দেখো, এটাকে যদি আমি ভাঙি, এটা এটার সাথে গুণ সম্পর্ক, মানে পি একবার এর সাথে গুণ, পি একবার এর সাথে গুণ, তাহলে পি এম প্লাস পি এন, তাই তো। এখানে সেটাই লিখেছে, এইটা এখানে একসাথে ব্র্যাকেট দিয়ে একসাথে করা আছে, আর এইখানে এইটাকে এই পাশে সেটাই সমান সমান দিয়ে এটাকে ভেঙে লিখেছে, তাই ভেঙে লেখা, তার জন্য এখানে এটা কি হবে, বিচ্ছেদের নিয়ম। এটা হবে দেখো সি নাম্বার অপশন, বিচ্ছেদের নিয়ম। বোঝা গেল বিচ্ছেদের নিয়ম কেন? কারণ দেখো এটাকে ভেঙে ভেঙে লিখেছে, পি ইন্টু এম, পি ইন্টু এন, আর একসাথে করলে পি ইন্টু ব্র্যাকেটের মধ্যে এম প্লাস এন, তাই এটাকে ভেঙে ভেঙে লিখেছে বলে বিচ্ছেদ, মানে এটা একসাথে ছিল, গোটা ছিল, তাই বিচ্ছেদ করে দিল, এদের আলাদা করে দিল, তার জন্য এটা হলো বিচ্ছেদের নিয়ম। গুণের বিনিময় নিয়ম জানো, যেমন ধরো 3 গুণ 9 আর সমান সমান 9 গুণ 3, 3 এর সাথে 9 গুণ করলে যা হবে, 9 এর সাথে 3 গুণ করলেও তাই হবে, এটাকে বলে গুণের বিনিময় নিয়ম। যোগের বিনিময় নিয়ম, যেমন ধরো 7 এর সাথে 3 যোগ করলে যা হবে, 3 এর সাথে 7 যোগ করলেও তাই হবে, তো যোগের বিনিময় নিয়ম। এখানে তো যোগেরও বিনিময় নিয়ম নেই, গুণেরও বিনিময় নিয়ম দেয়নি, তাহলে আর ভাগ তো এখানে কোথাও নেই, তাই না? তোমরা তো শিওর অবভিয়াসলি বুঝতে পারছো ভাগ তো এখানে নেই, তাই একটা অপশন আছে বিচ্ছেদের, এবং তারও কারণ আছে, কেন কিনা এটা ভেঙে বিচ্ছেদ করা হয়েছে, ঠিক আছে, তার জন্য এটাকে বিচ্ছেদের নিয়ম বলা হয়েছে, বুঝতে পারছো। আর এই প্রশ্নটাকে এগুলোকে বিচ্ছেদের নিয়মই বলে। নেক্সট, তিনটি বাহুর দৈর্ঘ্য এ, বি আর সি। এ বলেছে এ, বি আর সি, আর এখানে বলেছে এ, বি, সি, তার মানে এ হলো সব থেকে বড় বাহু, তারপরে বড় হলো সি, তারপর বি, তারপরে বড় হলো সি, তার মানে এ হলো সব থেকে বড়। এখানে বলেছে এই অপশনগুলো এটা কোন শর্তে ত্রিভুজ, এই একটা বাহু আছে এ বি সি, এখানে কোন শর্তে এখানে ত্রিভুজ বানানো যাবে। তো আমরা ক্লাস 5, 4 প্রত্যেকটা ক্লাসে আমরা শিখে এসেছি কি, যে ত্রিভুজ তখনই বানানো সম্ভব যখন বড় বাহুটা ছোট দুটো বাহু যোগ করে যা হবে, বড় বাহু থেকে বড় হতে হবে। যেমন ধরো এখানে আছে 7 বড় বাহু, এখানে আছে 3, এখানে আছে 2, ঠিক আছে, তাহলে বড় বাহু কত 7, 3 আর 2 কত, যোগ করে 5 হচ্ছে, তাহলে এটা হবে না। যদি ধরো এখানে 7 হয়, এখানে 5 হয়, এখানে 4 হয়, ঠিক আছে, তাহলে বড় দুটো বাহু যোগ করে কত হবে, 5 আর 4 9, 9 7 থেকে বড়, তাহলে ছোট দুটো বাহুর যোগফল বড়টার থেকে বড় হবে, তাহলে কি হবে, যে বি প্লাস সি গ্রেটার দেন এ, এর থেকে বি প্লাস সি, মানে বি আর এই শর্তে শুধুমাত্র বি আর সি কে যোগ করে যা হবে সেটা এর থেকে বড় হবে। তাহলে আমরা কি লিখব উত্তরে, যে বি ও সি কে যোগ করে যা পাই তা এ এর মানের থেকে বড় হবে। এই একমাত্র এই শর্তেই এটাকে ত্রিভুজ বানানো সম্ভব। যদি এরকম হতো তাহলে এটা হতো না, কিন্তু শুধুমাত্র এইরকম শর্ত থাকলে তবেই ত্রিভুজ বানানো সম্ভব, অর্থাৎ বি প্লাস সি গ্রেটার দেন এ। ক্লিয়ার? মুছে দিলাম। নেক্সট অঙ্কটা দেখো কি বলেছে, বৃত্তের বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য 10 সেমি হলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? 5 সেমি। এটা আবার কি প্রশ্ন? দেখো বৃত্তের বৃহত্তম জ্যা মানে হলো আমরা জানি ব্যাস, এটাকেই ব্যাস বলে, আর বৃত্তের বৃহত্তম জ্যাটাই হলো ব্যাস। ব্যাস বলেছে 10, তাহলে 10 যদি ব্যাস হয় তাহলে ব্যাসার্ধ কত? 10 এর অর্ধেক, ব্যাস হবে 5 সেমি। বোঝা গেল? চলো এই করে আমাদের একের সবগুলো একের 10টা অঙ্ক কিন্তু শেষ হয়ে গেল। তোমরা নিশ্চয়ই প্রত্যেকটা অঙ্ক ডিটেলস সহ বুঝতে পেরে গেছো, ব্যাখ্যা। এবার চলো দুইয়ের গুলো দেখো। দুইয়ের গুলোতে বলেছে প্রথম অঙ্কটা কনসেপচুয়াল কোশ্চেন, 200 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা 200, 1 নম্বরের এগুলো 2 নম্বরের, আচ্ছা 200 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সেই সংখ্যাটা 11 দিয়ে ভাগ হবে। ঠিক আছে, তাহলে এখানে কিছু একটা কনসেপ্ট জানতে হবে।
আমরা কিন্তু এলোপাতাড়ি 1 থেকে ধরে সেই 9 পর্যন্ত সংখ্যাকে ভাগ করতে মানে যোগ করে ভাগ করতে লেগে যাবো না, ঠিক আছে? তো আমরা কি করব, যে আমাদের একটা কনসেপ্ট জানতে হবে 11-র ভাগ পদ্ধতি। 11 দিয়ে ভাগ করতে গেলে কি কি করতে হয়? প্রথমত আমরা সবাই জানি যে 11 দিয়ে যদি ভাগ হতে হয় কোনো সংখ্যাকে, ধরো 121, দেখো 11 দিয়ে ভাগ করতে গেলে আমরা সবাই জানি যে এক ঘর পর এক ঘর সংখ্যাগুলোকে যোগ করে তারপরে সেই সংখ্যাগুলো যতগুলো যোগফল পেয়েছি সেগুলোকে যদি আমি নিজেদের মধ্যে বিয়োগ দিই, তাহলে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা হতে হবে 0, না হলে হতে হবে 11-র গুণিতক। যেমন ধরো এখানে এই এক ঘর পর এক ঘর সংখ্যা আমি কত পাচ্ছি, 121 থেকে এক ঘর পর এক ঘর সংখ্যা আমি যোগ করে 2 পাচ্ছি, আর মাঝখানে সংখ্যা আছে 2, তো 2 থেকে 2 বাদ দিলে 0 হচ্ছে, তার মানে অবভিয়াসলি এটা 11 দিয়ে যাবে। এরকম যে কোনো একটা সংখ্যা তোমরা বলো, যেমন ধরো 2 1 1 2 হলো, এটা এক ঘর পর এক ঘর সংখ্যা আমি নিলাম, 2 আর 1 যোগ করলে কত হবে 3, আর এদিকে দেখো 1 আর 2 যোগ করলে কত হবে 3, এই দুটোকে বিয়োগ দিলে আমি যদি 0 পাই, 0 পেলাম, তাহলে এটা কিন্তু তুমি ভাগ করে দেখো যে এটা কিন্তু অবভিয়াসলি 11 দিয়ে যাচ্ছে আমার ভাগফলটা, ঠিক আছে? তাহলে এইখানে আমার সেই লজিক লাগাতে হবে যে হয় আইদার 0 হতে হবে নতবা 11-র মাল্টিপল হতে হবে। যেমন ধরো এটা তো আমরা 0 দিয়ে দেখালাম, তাহলে 11-র মাল্টিপল বা 11-র গুণিতক সেরকম একটা উদাহরণ নেই আমরা, ওকে? এখান থেকে দেখাতে হবে, এই উত্তরটা হয়ে যাবে। যেমন ধরো এখানে 2 আছে, এর সাথে আমি কি যোগ করবো, তার মানে 0-র বদলে আমি এখানে কি বসাতে পারি? 0-র বদলে আমি হয় 2 হতে হবে, মানে আমাকে 0 হতে হবে বিয়োগ করে, নচেত আমাকে তোমার 11 গুণিতক হতে হবে। তাহলে 0 2-এর থেকে 0 বা এমন কোনো সংখ্যা দিলে এখানে 0 হচ্ছে না, কেন কিনা এখানে মাঝখানে 0 আছে, 0 থেকে আমি যতই বিয়োগ দিই তো আমার কিন্তু সেই সংখ্যাটাই হবে, ঠিক আছে? ধরো 0 2, তুমি যদি 2-এর থেকে 0 বিয়োগ দাও 2 হবে, 3-এর থেকে 0 বিয়োগ দাও 3ই হবে, তো আমার 11 বানাতে হবে। তাহলে এখানে যদি আমি 11 বানাতে যাই, তাহলে এখানে যদি 9 দিই, আমি 9 দিলে কত হবে, 2 আর 9 কত হলো, যোগ করে 2 যোগ 9 সমান 11, তাহলে এটা দেখো 11-র গুণিতক হচ্ছে, তাহলে 11 থেকে যদি আমি 0 বাদ দিই কত হবে, 11ই হবে, হলো। তাহলে এই যে যখন আমার 209 হবে, তাহলে 11-র গুণিতক হচ্ছে বিয়োগফলটা, মানে দুটো যোগফলের বিয়োগফল। যদি আমার 11 বা 11-র বেশি, 11 দুগুণে 22, এই ধরনের 33, এই ধরনের সংখ্যা হয় বা 0 হয়, তাহলে বুঝতে হবে যে আমার সেটা 11 দিয়ে ভাগ হবে। অর্থাৎ তাহলে কি লিখবো, 200 এর সাথে যদি 9 যোগ করি তবে সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। বোঝা গেল? এই উত্তরটা কিন্তু লিখবে, নাহলে 2 নম্বর কিন্তু দেবে না, ওকে? আর এই কনসেপ্টটা কিন্তু মনে রাখবে যে এক ঘর পর এক ঘর যোগ করব এবং যেই মাঝখানটার সাথে বিয়োগ দেব, ঠিক আছে? দিলে সেই যে সংখ্যাটা পাবো সেটা আইদার 0 হতে হবে, নচেত 11-র মাল্টিপল হতে হবে বা 11 গুণিতক হতে হবে, তবেই সম্ভব। চলো 2 এর 1 হয়ে গেল, এবার 2 এর 2টা দেখো। বলেছে এটা তোমরা অবশ্যই সবাই পারবে যে এত টাকার চাল, এত টাকার ডাল ও এত টাকার সবজি এনেছে রাম, মোট কত টাকা খরচ করেছে। এই সবগুলোকে মোট কত টাকা খরচ হয়েছে সেই সবগুলোকে তোমার যোগ করতে হবে। একদম সিম্পল একটা যোগ, এটা থেকে এটা পয়েন্টের যোগ আছে, পয়েন্টে যোগ তোমরা নিশ্চয়ই পারো, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটা তোমরা নিজেরা করবে। চলো আমি 3 নম্বরটা করে দিচ্ছি। 3 নম্বরটা দেখো, রাম ও রহিমের বর্তমান বয়সের সমষ্টি 2x + 3y। ধর রাম ও লিখে করি, রাম ও রহিমের বয়সের সমষ্টি কত, 2x + 3y হলো। এবার তাই বলেছে 10 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল, ঠিক আছে? ধরো এই জায়গায় এই সংখ্যাগুলো না দিয়ে বলতো যদি রাম ও রহিমের বর্তমান বয়সের সমষ্টি 50 বছর, ঠিক আছে? আমি ধরলাম সাপোজ রামের 20 বছর আর রহিমের 30 বছর, মিলে হলো 50 বছর, হলো। এটুকু বুঝলে? এইবার বলেছে 10 বছর আগে তাদের বয়সের যোগফল কত হতো। তাহলে 10 বছর আগে তো রামেরও বয়স 10 কম ছিল, রহিমেরও বয়স 10 কম ছিল, তাহলে এখানে হবে তোমার 20 আর এখানে হবে 10, তাহলে কত হলো, টোটালে
30 বছর। তার মানে আলটিমেটলি আমি কি বুঝলাম, যে এখান থেকে আমি 20 বাদ দিলাম। কেন 20 বাদ দিলাম? কেন দুজনের থেকে 10 করে কমে গেছে। ওকে, তাহলে আমি কি লিখবো? রাম ও রহিমের বর্তমান বয়সের সমষ্টি এত দেওয়া আছে। 10 বছর আগে, 10 বছর আগে দুজনের বয়সের সমষ্টি ছিল কত? এটার থেকে কত কমবে? তাহলে এটার থেকে 20 বছর কমে যাবে। তাহলে 20 বছর কমলে কত হবে? 2x + 3y - 20। বোঝা গেল? এটাকে তুমি চাইলে থার্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিতে পারো। এত বছর। কেন 20 কমালাম? ক্লিয়ার? ওকে, চলো মুছে দিলাম। এবার 3 নম্বর হয়ে গেল। ও 3-এর আরেকটা পার্ট আছে, এটা এ নাম্বার হলো। 3-এর 2-এর 3 বি, xc1x। এটা এই রোমান সংখ্যাকে হিন্দু আরবিক সংখ্যায় লেখো। এটা রোমান হরফে, মানে এই রোমান সংখ্যাটাকে নর্মালি আমরা যেই ইংলিশ ওয়ার্ডে লিখি সেই সংখ্যাতে হিন্দু আরবিক সংখ্যাতে লিখতে বলেছে। তাহলে দেখো সি মানে কত বোঝায়? 100। ঠিক আছে, তাহলে সি মানে 100 বোঝায়। 100-র আগে যদি 10 থাকে তাহলে বোঝায় যে 100-র থেকে আগে, মানে বাঁ দিকে যদি থাকে সেটা বোঝায় বিয়োগ। তাহলে 100-র আগে 10 আছে মানে 10 বিয়োগ, তাহলে কত হলো? 90 বছর। আর 90 বছরের পরে সি এর পরে যেটা থাকে সেটা কিন্তু যোগ হয়। ঠিক আছে, তাহলে যোগ হলে 90-এর সাথে দেখো 1x মানে কত? 1x মানে 9, আমরা জানি। তাহলে 90 + 9, তাহলে কত হলো? 90 + 9 কত হয়? 99। বোঝা গেল? তাহলে এর হিন্দু আরবিক সংখ্যা কত? 99। বোঝা গেল? মুছে দিলাম। এবার বি আরেকটা পার্ট দিয়েছে। এবার দেখো পরেরটা দেখো, 1-এর 4 নাম্বার বলেছে। 1-এর 4-এর এ, এমন একটা 3 অঙ্কের সংখ্যা লেখো যার শতকের অঙ্কের স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য 792। 792 পার্থক্য হতে হবে তাহলে প্রকৃত মান আর স্থানীয় মানের। তার মানে আমাকে অলমোস্ট এটা 800-র কাছাকাছি, এবং 800-র থেকে, মানে 800 কেন ভাবলাম? কেন কিনা এখান থেকে আমার 792 আছে, 800 হতে গেলে আমার 8 কম আছে। তাহলে আমি 800 দিয়ে যে কোনো সংখ্যা ধরতে পারি, যে কোনো, কেন আমি 800ই ধরতে পারি। যে এমন একটা সংখ্যা নিলাম যেটা হলো 800। 800-র শতকের ঘর, একক দশক শতক, শতকের ঘরের স্থানীয় মান কত? শতকের ঘরের স্থানীয় মান হলো 800, এবং 8-এর এই শতকের ঘরের যে মান 8 আছে আর তার প্রকৃত মান কত? 8। এটা বিয়োগ দিলে কত হবে? 792। তুমি এরকম যে কোনো সংখ্যা ধরতে পারো। ধরো তোমার মনে হলো 830 ধরবে, তাহলেও সেই 800 থেকে তুমি যদি 8 বাদ দাও তাহলে তোমার সেই 792 হবে। তাহলে 800-র ঘরে তুমি যে সংখ্যা নেবে সেই সংখ্যা কিন্তু তোমার রাইট অ্যান্সার হবে। ঠিক আছে, তাহলে এটা আমি 800 ধরতে পারি, 830 ধরতে পারি, তুমি 870 ধরতে পারো, যা খুশি তুমি, তোমার যা মনে হবে তুমি সেই সংখ্যাটা ধরতে পারো। কিন্তু মনে রাখতে হবে 800 থেকে 800 তোমার 99-এর মধ্যে হতে হবে সংখ্যাটা। ঠিক আছে, তাহলে আমার শতকের ঘরের অঙ্ক থেকে শতকের ঘরের যে মানটা সেটা এবং তার প্রকৃত মানের সাথে আর স্থানীয় মানকে যদি আমি বিয়োগ দিই, মানে স্থানীয় মান থেকে যদি প্রকৃত মানকে বিয়োগ দিই তাহলে 792 হবে। মানে দেখো ডিজিটটা, মানে অঙ্কটা কিন্তু একটু ক্যালকুলেটিভ, মানে ভাবতে হবে তোমাকে 2-1 মিনিট। কিন্তু তুমি যদি এই সংখ্যাটাকে ভালো করে দেখো যে 792 কার কাছাকাছি আছে, তাহলে 800-র কাছাকাছি। এবার 800 থেকে আমি, এবং যে সংখ্যাটা আমি ধরবো, মানে শতকের ঘরে যত হবে আমাকে স্থানীয় মানও ততই হবে, সেই সংখ্যাটা থেকে তত বাদ দিতে হবে। এবং তাহলে আমি যদি 800 থেকে 8 বিয়োগ দিই তাহলে তো আমার 92, মানে 792 আসছে, তাই না? তার জন্য আমি 800টাকে বেছে নিলাম। 800-র মধ্যে তুমি যে কোনো সংখ্যা নেবে সেটাই তোমার রাইট অ্যান্সার হবে। এবার দেখো একটা বক্স করে দিয়েছে। বক্সে বলেছে 1 2 3 4 5 6 7 8টা 8টা ঘর করা আছে। 8টা ঘরের মধ্যে আমার 3টেতে রং করা আছে। তাই বলেছে রেখাঙ্কিত অঙ্কের অংশ কত অংশ? এত অংশ। তাহলে 8-এর 3 অংশ। বোঝা গেল? বি নাম্বার এটা 4-এর বি। মুছে দিলাম। নেক্সট, এখানে এইগুলো দেখো 1-এর আর 2-এর সবগুলো কিন্তু হয়ে গেছে। এবার 3-এর গুলো বাকি রয়েছে। 3-এর গুলো, আচ্ছা 3-এর গুলো পরের ভিডিওতে আমি করে দেবো, পার্ট 2-তে। আর কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানাবে। আর তোমরা যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা কৃষ্ণর পাঠশালা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই গিয়ে এখনই সাবস্ক্রাইব করো আর ফলো ফর মোর।